ইউরোপ মহাদেশের একটি শান্ত, সুন্দর ও মোটামুটি কম আলোচিত একটি দেশ হল ক্রোয়েশিয়া। এটি বলকান অঞ্চলের অত্যন্ত সমৃদ্ধ একটি দেশ। অতীতে এই দেশটিকে নিয়ে বাংলাদেশি বা ভারতীয়দের মধ্যে তেমন একটা আগ্রহ ছিল না, কিন্তু গত কয়েক বছর ধরে ক্রোয়েশিয়াকে নিয়ে আগ্রহ বেড়েই চলেছে। কিন্তু কেন? কি এমন আছে এই দেশটিতে? কেন বর্তমানে বাংলাদেশিরা এত বেশি মরিয়া হয়ে উঠেছে এই দেশটিতে যাওয়ার জন্য? চলুন এসবেরই উত্তর খুঁজি আজকের এই পর্বে। ক্রোয়েশিয়ার ক্ষেত্রফল ৫৬,৫৬১ বর্গ কিলোমিটার, অর্থাৎ এই দেশটি বাংলাদেশের তুলনায় অনেক ছোট। আড়াইটিরও বেশি ক্রোয়েশিয়া যদি একত্রিত করা হয় তবে তা বাংলাদেশের সমান হবে। ১৬ জুন ২০২৬ সালের ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুসারে এই দেশটির জনসংখ্যা ৩৮,২২,৩০৫ জন, যা অনেক কম। এই দেশটির জনসংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে। এটা মোটামুটি নিশ্চিত করে বলা যায় যে আপনি যখন এই প্রতিবেদনটি দেখছেন তখন যদি ওয়ার্ল্ডোমিটার্সের ওয়েবসাইটে দেখেন তবে ক্রোয়েশিয়ার লাইভ জনসংখ্যা ৩৮,২২,৩০৫ জনের কম দেখাবে। এই দেশটির জনসংখ্যা ধীরে ধীরে কমে যাওয়ার কারণ দেশের অনেক তরুণ উন্নত কর্মসংস্থানের জন্য পশ্চিম ইউরোপের অপেক্ষাকৃত আরও বেশি উন্নত দেশগুলোতে, যেমন জার্মানি, অস্ট্রিয়া, ইতালি, ফ্রান্স, স্পেন ইত্যাদিতে চলে যায়। ফলশ্রুতিতে এই দেশটির জনসংখ্যা খুব অল্প অল্প করে হলেও দিনে দিনে কমে যাচ্ছে। তার মানে এই নয় যে ক্রোয়েশিয়া খারাপ দেশ। দেশটিতে স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং নিরাপত্তার মান তুলনামূলকভাবে বেশ ভালো। জীবনযাত্রা ইউরোপের ধনী দেশগুলোর তুলনায় অনেকটাই সাশ্রয়ী, তাই তো অনেক বিদেশি এখানে বসবাস করতে আগ্রহী হয়। যাই হোক, এই দেশটির প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ৬৮ জন মানুষ বসবাস করে। সরকারিভাবে দেশটির নাম ক্রোয়েশিয়া প্রজাতন্ত্র, রিপাবলিক অব ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার কোনো রাষ্ট্রধর্ম নেই, অর্থাৎ সরকারিভাবে কোনো একক ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা হয়নি। দেশটিতে সংবিধান অনুসারে সব ধর্ম সমান এবং রাষ্ট্র থেকে আলাদা। এখানে সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করে। ২০২১ সালের আদমশুমারি অনুসারে ক্রোয়েশিয়ার মানুষ ধর্মীয়ভাবে ৮৭.৪% খ্রিস্টান, ৬.৪% নাস্তিক, ১.৩% মুসলিম, ১% অন্যান্য ধর্মের মানুষ এবং ৩.৯% মানুষের ধর্ম অজানা। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেমন বাংলাদেশ বা ভারতের মতো দেশে কার কি ধর্ম তা আগ্রহের সাথে জেনে নেওয়া হয় এবং সে অনুসারে তার সাথে আচরণ করা হয় বা তাকে সেভাবে মূল্যায়ন করা হয়। যাই হোক, আপনি ভালো বা মন্দ যে দৃষ্টিকোণ থেকেই দেখেন না কেন, ক্রোয়েশিয়ার অধিকাংশ মানুষ তাদের দৈনন্দিন জীবনে ধর্মীয় পরিচয় খুব বেশি প্রদর্শন করেন না। কর্মক্ষেত্র, শিক্ষা বা সরকারি কাজে ধর্ম সাধারণত ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচিত হয়, যা নিয়ে তেমন কারো কোনো মাথা ব্যথা বা আগ্রহ নেই। অবশ্য এই কথা শুধুমাত্র ক্রোয়েশিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়, পৃথিবীর অধিকাংশ উন্নত দেশগুলোতেই এমন। ক্রোয়েশিয়ার সাথে মন্টিনিগ্রো, বসনিয়া ও হার্জেগোভিনা, সার্বিয়া, হাঙ্গেরি এবং স্লোভেনিয়ার স্থলসীমা রয়েছে। এটা হলো অ্যাড্রিয়াটিক সাগর। মানচিত্র দেখে বুঝতে পারছেন যে দেশের অ্যাড্রিয়াটিক সাগরের ভেতর অনেক দ্বীপ রয়েছে। ক্রোয়েশীয় দ্বীপপুঞ্জে ১,০০০-এরও বেশি দ্বীপ ও দ্বীপপুঞ্জ রয়েছে। কিছু ক্ষেত্রে এই সংখ্যা ১২০০-রও বেশি বলে উল্লেখ করা হয়। এই ছোট বড় দ্বীপ এবং উপদ্বীপগুলো সাগরের বুকে ছড়িয়ে রয়েছে, যা দেশটিকে ইউরোপের অন্যতম সেরা প্রাকৃতিক নৈসর্গিক রূপ দিয়েছে। তবে মজার বিষয় হল এই বিশাল সংখ্যক দ্বীপের মধ্যে মাত্র ৪৮টির মতো দ্বীপে মানুষের স্থায়ী বসবাস রয়েছে। এখানকার হবার দ্বীপটি পুরো ইউরোপের মধ্যে সবচেয়ে রৌদ্রোজ্জ্বল স্থান হিসেবে পরিচিত, যেখানে বছরে প্রায় ২,৮০০ ঘণ্টারও বেশি সূর্যের কিরণ পাওয়া যায়। এখানকার একটি দ্বীপ হল গালেসনিয়াক। এই দ্বীপটির আকৃতি হৃদয়ের মতো, তাই এই দ্বীপটিকে কখনো কখনো ভালোবাসার দ্বীপ, প্রেমিকের দ্বীপ বা লাভ আইল্যান্ড নামেও ডাকা হয়। ক্রোয়েশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অসাধারণ এবং বৈচিত্র্যে ভরপুর। এই দেশটির একদিকে আদিম অরণ্য এবং অন্যদিকে নীল সাগরের এক অপূর্ব সংমিশ্রণ লক্ষ্য করা যায়। দেশটির প্রধান আকর্ষণ এর প্রায় ৫,৮৩৫ কিলোমিটার দীর্ঘ অ্যাড্রিয়াটিক উপকূল রেখা এবং সহস্রাধিক মনোরম দ্বীপ। এখানকার সমুদ্রের পানি এতটাই স্বচ্ছ যে বহুদূর পর্যন্ত এর তলদেশও দেখা যায়। দেশটির ভেতরের দিকে রয়েছে বিশ্ববিখ্যাত প্লিথভিস লেকস ন্যাশনাল পার্ক। এখানে রয়েছে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া ১৬টি পান্না, সবুজ ও গাঢ় নীল রঙের হ্রদ, যা একে অপরের সাথে ধাপে ধাপে যুক্ত হয়ে ঝর্ণার সৃষ্টি করেছে। নীল সবুজ হ্রদ এবং জলপ্রপাতের সুরেলা শব্দ এখানে এক স্বর্গীয় পরিবেশ সৃষ্টি করে। দেশের অভ্যন্তরে পাহাড়ি অঞ্চলগুলোতে ঘন বন এবং প্রাকৃতিক হাইকিং ট্রেইল পর্যটকদের মুগ্ধ করে। গ্রামাঞ্চলে আঙুরের বাগান, জলপাই গাছ এবং ল্যান্ডস্কেপ প্রকৃতিপ্রেমীদের জন্য স্বর্গস্বরূপ। শীতকালে যখন কিছু অঞ্চলে তুষারপাত হয়ে পাহাড়গুলো সাদা চাদরে ঢেকে যায়, তখন এই দৃশ্য এই জায়গাটিকে একেবারে রূপকথার গল্পের মতো করে তোলে। সব মিলিয়ে ক্রোয়েশিয়া প্রকৃতির এক জীবন্ত চিত্রকর্ম, যেখানে প্রতিটি কোণেই লুকিয়ে আছে সৌন্দর্যের নতুন গল্প।
এত সুন্দর প্রকৃতির জন্য এই দেশটিতে প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটক ঘুরতে আসেন। ক্রোয়েশিয়ার ওয়েবসাইট মতে এই দেশটিতে 2025 সালে 2,18,00,000-এরও বেশি পর্যটক এসেছিল, যেখানে দেশটির জনগণই এত বেশি না, মাত্র 38,22,305 জন। অর্থাৎ এই দেশটিতে নিজের জনসংখ্যার প্রায় 6 গুণ বেশি পর্যটক আসে। ক্রোয়েশিয়ার অর্থনীতি অনেকাংশেই তার পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল। পর্যটন শিল্প এই দেশটির জিডিপিতে প্রায় 20% মতো অবদান রাখে। 2023 সালের একেবারে শুরুর দিন থেকে অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ক্রোয়েশিয়া আনুষ্ঠানিকভাবে সেনজেন এরিয়া এবং ইউরোজোনের দেশ। এর ফলে দেশের পুরনো মুদ্রা কুনার পরিবর্তে ইউরো মুদ্রা চালু হয়। অর্থাৎ ক্রোয়েশিয়ার বর্তমান মুদ্রা হল ইউরো। 1 ইউরো সমান বাংলাদেশের 142 টাকা 54 পয়সা। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের 2026 সালের তথ্য মতে ক্রোয়েশিয়ার পার ক্যাপিটা নমিনাল জিডিপি 30,030 মার্কিন ডলার, যা 45তম বৃহত্তম। অর্থাৎ ক্রোয়েশিয়া অর্থনৈতিকভাবে একটি উচ্চ মধ্যম আয়ের দেশ। তাই তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2025 অনুসারে ক্রোয়েশিয়ার র্যাঙ্ক 41, যেখানে বাংলাদেশের র্যাঙ্ক 130। একটি দেশের নাগরিকদের গড়ায়ু, শিক্ষার হার এবং জীবনযাত্রার মানের ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়। ক্রোয়েশিয়া 41তম অবস্থানে থেকে অতি উচ্চ মানব উন্নয়ন দেশের তালিকাতে রয়েছে, অর্থাৎ এই দেশটির নাগরিকেরা উন্নত চিকিৎসা ও শিক্ষা পান। অপরপক্ষে বাংলাদেশের অবস্থান 130, যা এটা বোঝায় যে বাংলাদেশিদের স্বাস্থ্য, শিক্ষা এবং মাথাপিছু আয়ের মতো মৌলিক ক্ষেত্রগুলোতে আরও উন্নয়ন প্রয়োজন। ক্রোয়েশিয়ার সরকারি ভাষা হল ক্রোয়েশীয়, যদিও এই দেশটিতে ব্যাপকভাবে ইংরেজি প্রচলিত। ক্রোয়েশীয় ভাষা দেখতে এমন, যা শুনতে এমন। Mi smo ljudi jednog svijeta. এর অর্থ হল আমরা এক পৃথিবীর মানুষ। ক্রোয়েশিয়াতে 10টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। ক্রোয়েশিয়ার রাজধানী ও বৃহত্তম শহর হল জাগ্রেব। এটি দেশের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতির প্রধান কেন্দ্র। নিরাপত্তা সূচকে এটি ইউরোপের অন্যতম নিরাপদ ও শান্ত শহর হিসেবে পরিচিত। নাম্বিওয়ের সেফটি ইন্ডেক্স 2026 অনুসারে ক্রোয়েশিয়ার র্যাঙ্ক 16, যেখানে বাংলাদেশের র্যাঙ্ক 128। অর্থাৎ বাংলাদেশে আপনি কিছুটা গভীর রাতে একা নিরাপদে চলতে না পারলেও ক্রোয়েশিয়াতে গভীর রাতেও যে কোনো রকম ভয় ছাড়াই আপনি রাস্তায় চলাফেরা করতে পারবেন। জাগ্রেব শহরটির অবকাঠামো অত্যন্ত সুসংগঠিত ও আধুনিক। বিশেষ করে নীল রঙের ঐতিহ্যবাহী ট্রাম এবং বাসের সমন্বয়ে গড়া পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম শহরটির যাতায়াত ব্যবস্থাকে খুবই সহজ ও সাশ্রয়ী করেছে। এই শহরটির জীবনমান অত্যন্ত উন্নত হলেও পশ্চিম ইউরোপের অন্যান্য দেশের নামিদামি রাজধানীগুলোর তুলনায় জাগ্রেবে বসবাসের খরচ তুলনামূলকভাবে অনেকটাই কম। যাই হোক, এই দেশটির জনসংখ্যার 62.21% কোনো না কোনো শহরে বসবাস করে। 2024 সাল পর্যন্ত ক্রোয়েশিয়ার মানুষের সাক্ষরতার হার ছিল 99.45%। ক্রোয়েশিয়াতে কি বাংলাদেশিরা আছে? বর্তমানে ক্রোয়েশিয়াতে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি প্রবাসী বাস করছেন এবং সাম্প্রতিক বছরগুলোতে এই সংখ্যা বেশ দ্রুত বাড়ছে, কেননা বাংলাদেশিদের মধ্যে ক্রোয়েশিয়াতে যাওয়ার আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। গত কয়েক বছরে ইউরোপের এই দেশটিতে তীব্র শ্রমিক সংকট দেখা দেওয়ার কারণে তারা এশিয়া থেকে, বিশেষ করে বাংলাদেশ থেকে প্রচুর কর্মী নেওয়া শুরু করেছে। ক্রোয়েশিয়া উইকে 2025 সালের জানুয়ারি মাসের 29 তারিখে প্রকাশিত তথ্যে বলা হয় 2023 সালে ক্রোয়েশিয়া 12,400 জন বাংলাদেশি নাগরিককে ভিসা ও ওয়ার্ক পারমিট দিয়েছিল, তবে তাদের মধ্যে 8,000 জন দেশটিতে যায়নি। 4,400 জন গিয়েছিল, তাদের মধ্যে প্রায় 50% বর্তমানে কর্মরত আছেন। বর্তমানে ক্রোয়েশিয়া সেনজেনভুক্ত দেশ হওয়ার কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে এই দেশটিতে অনেকেই যায়, এরপর পরবর্তীতে আরও উন্নত দেশে পাড়ি জমায়। ভারত, নেপাল, ফিলিপাইন ও মিশরের শ্রমিকদের মধ্যেও একই ধরনের লঙ্ঘনের খবর পাওয়া গিয়েছে, তবে এমন ঘটনায় জড়িত বাংলাদেশি শ্রমিকের সংখ্যাই বেশি। যাই হোক, বর্তমানে ক্রোয়েশিয়াতে 7,000 থেকে 8,000 বাংলাদেশি নাগরিক বৈধভাবে কর্মরত আছেন। বাংলাদেশিরা মূলত জাগ্রেব সহ অন্যান্য শহর ও পর্যটন এলাকাতে বাস করেন। বাংলাদেশিদের অধিকাংশই পর্যটন, হোটেল ও রেস্টুরেন্ট, কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং এবং সেবা খাতে কাজ করেন। কিছু বাংলাদেশি জাহাজ নির্মাণ, পোশাক কারখানা, কৃষিখাত, ফুড ডেলিভারি ও রেস্তোরাঁর কর্মীর মতো সেবা খাতে কাজ করছেন। যদিও কিছু বাংলাদেশি শিক্ষার্থী জাগ্রেব বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেন, তবে এদের সংখ্যা খুব একটা বেশি নয়। ক্রোয়েশিয়ার বেতন কত বা ক্রোয়েশিয়ার ন্যূনতম মজুরি কত? 2026 সালে ক্রোয়েশিয়ার সরকারি ন্যূনতম মাসিক বেতন 1050 ইউরো, তবে কর ও সামাজিক অবদান কাটার পর এই বেতন আরও কমে যাবে। বাস্তবে কর্মীর হাতে সাধারণত 774 থেকে 850 ইউরোর মতো আসে। তবে মনে রাখবেন, 1050 ইউরো হল সর্বনিম্ন ন্যূনতম মজুরি। আপনার দক্ষতা, ভাষাগত জ্ঞান এবং কাজের ধরন অনুযায়ী বেতনের চেয়ে অনেকটাই বেশি হবে, যা হয়তো 1200 ইউরো থেকে 1800 ইউরোর মতো। ক্রোয়েশিয়াতে খরচ কেমন?
ধরুন আপনি ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবে বসবাস করেন এবং মাসে 800 ইউরো আয় করেন। যেখানে কাজ করেন সেখান থেকে বেতন বাদে কোনো খাবার খরচ বা থাকার সুবিধা পান না। তবে আপনার প্রতি মাসে খরচ কত হতে পারে? ধরে নিচ্ছি আপনি মধ্যম পন্থায় চলবেন, অর্থাৎ খুব কষ্ট করবেন না, আবার খুব উচ্চবিলাসী জীবনযাপনও করবেন না। ক্রোয়েশিয়ার রাজধানীতে সবচেয়ে বড় খরচের খাত হলো আবাসন। তাই একাই এক রুমে না থেকে আপনি হয়তো 2-3 জন মিলে রুম শেয়ার করে থাকবেন। সেখানে গ্যাস, বিদ্যুৎ বিল, ইন্টারনেট বিল সহ জনপ্রতি মাসে প্রায় 250 থেকে 300 ইউরোর মতো লাগতে পারে। নিজের হাতে রান্না করে খেলে এবং স্থানীয় বাজার থেকে বাজার করলে মাসে প্রায় প্রত্যেকজনের জন্য 150 থেকে 200 ইউরোর মতো খরচ হতে পারে। এছাড়া যাতায়াত খরচ অর্থাৎ পাবলিক ট্রান্সপোর্টের খরচ এবং মোবাইল বিল বাবদ আরও 50 থেকে 70 ইউরোর মতো খরচ হবে। যাই হোক, সব মিলিয়ে আপনি প্রতি মাসে 450 থেকে 550 ইউরোর মতো খরচ করেই মাস পার করতে পারবেন। এই হিসাবে প্রতি মাসে আপনি নিজে চলেও 250 থেকে 350 ইউরো সঞ্চয় করতে পারবেন। বাংলাদেশি টাকাতে যা প্রায় 35,635 টাকা থেকে 49,889 টাকার মতো। করাপশন পারসেপশন ইন্ডেক্স 2025 অনুসারে ক্রোয়েশিয়ার স্কোর 47, যেখানে বাংলাদেশের স্কোর 24। বাংলাদেশের স্কোর 24 হওয়ায় এটি নিশ্চিত করে যে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক দুর্নীতির মাত্রা অত্যন্ত বেশি। ক্রোয়েশিয়ার স্কোর 47, যা এটা বোঝায় যে এই দেশটিতে দুর্নীতি বাংলাদেশের তুলনায় অনেক কম। কিন্তু ইউরোপের দেশ হিসাবে স্কোর 47 ততটা সন্তোষজনক নয়, আরও ভালো হওয়া উচিত ছিল। ক্রোয়েশিয়ার নাগরিকদের বাংলায় ক্রোয়েশিয়ান বলা হয় এবং তাদের নিজস্ব ভাষায় ক্রোয়াট বলা হয়। বাংলাদেশিদের কাছে প্রথম দিকে এদের আচরণ কিছুটা গম্ভীর এবং অন্তর্মুখী মনে হতে পারে, কারণ তারা অপরিচিতদের সাথে হুট করেই খুব বেশি ঘনিষ্ঠ হয় না। তারা ভালো নাকি মন্দ এর সরাসরি উত্তর দেওয়াটা কঠিন, কেননা বিষয়টি অনেকটাই সাবজেক্টিভ। ক্রোয়েশিয়ায় বসবাসকারী কিছু বাংলাদেশির অভিজ্ঞতাই ক্রোয়েশিয়ানদের খারাপ বলে মনে হলেও অধিকাংশের কাছে ক্রোয়েশিয়ানরা বেশ ভদ্র, নম্র ও সৎ। বাংলাদেশি জীবনে আমরা সবসময় এক ধরনের তাড়াহুড়োর মধ্যে থাকি, বাছে ওঠা, জ্যাম ঠেলে অফিসে যাওয়া বা দ্রুত কাজ শেষ করা ইত্যাদি। কিন্তু ক্রোয়েশিয়ান সংস্কৃতির মূল মন্ত্রই হল পোলাকো, যার অর্থ ধীরে চলো বা তাড়াহুড়ো করো না। আপনি যদি কখনো এই দেশটিতে কাউকে কাজের জন্য খুব চাপ দেন বা নিচে খুব হন্তদন্ত হয়ে ছোটেন, তাহলে এই সম্ভাবনা আছে যে স্থানীয়রা আপনাকে হেসে বলবে সামো পোলাকো, অর্থাৎ ধীরে চলো। তারা জীবনকে উপভোগ করায় বিশ্বাসী, কোনো কিছু নিয়েই তারা অতিরিক্ত চাপাচাপি, মানসিক চাপ বা স্ট্রেস একেবারেই পছন্দ করে না। তাই তো তারা এক কাপ চা বা কফি নিয়ে প্রায় ঘণ্টাখানিক সময় পার করে দেয়। গ্লোবাল পিস ইন্ডেক্স 2026 অনুসারে ক্রোয়েশিয়ার র্যাঙ্ক 23, যেখানে বাংলাদেশের র্যাঙ্ক 117। এই সূচকে র্যাঙ্ক বা অবস্থান যত একের কাছাকাছি থাকে সেই দেশ তত বেশি শান্ত ও নিরাপদ। ক্রোয়েশিয়ার 23তম অবস্থান এটা নির্দেশ করে যে এটি বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ, অপরাধমুক্ত এবং রাজনৈতিকভাবে স্থিতিশীল একটি দেশ। অপরদিকে বাংলাদেশের অবস্থান 117তম, অর্থাৎ এখানে অভ্যন্তরীণ কোন্দল, সামাজিক সহিংসতা বা নিরাপত্তাহীনতা তুলনামূলকভাবে অনেকটাই বেশি। ক্রোয়েশিয়া হল বিখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলার জন্মভূমি। নিকোলা টেসলা হলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী এবং উদ্ভাবক। তিনি এসি অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন করেন, যা আজ বিশ্বের অধিকাংশ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ভিত্তি। ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির একক টেসলা তার নাম থেকেই এসেছে। এমনকি বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ইনকর্পোরেটেডের নামকরণ করা হয়েছে নিকোলা টেসলার নাম থেকে। দেশের আরেকজন কৃতি সন্তান হলেন রোজার বোস্কোভিচ। তিনি ছিলেন পদার্থবিদ, জ্যোতির্বিজ্ঞানী, গণিতবিদ ও দার্শনিক। আজকে কর্পোরেট বা আনুষ্ঠানিক পোশাকের অন্যতম একটি অনুষঙ্গ হল টাই। এই টাইয়ের উৎপত্তি হয়েছিল এই ক্রোয়েশিয়া থেকে। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026 অনুযায়ী ক্রোয়েশিয়ার পাসপোর্টের র্যাঙ্ক 8, অর্থাৎ আপনি যদি ক্রোয়েশিয়ার পাসপোর্টধারী হন তাহলে আপনি বিনা ভিসাতে 181টি দেশে ভ্রমণ করতে পারবেন। অপরদিকে বাংলাদেশের পাসপোর্ট র্যাঙ্ক 95। বাংলাদেশের পাসপোর্ট দিয়ে আপনি বিনা ভিসাতে 36টি দেশে ভ্রমণ করতে পারবেন। ক্রোয়েশিয়ার প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে তেল, কয়লা, বক্সাইট, নিম্নমানের লৌহ আকরিক, ক্যালসিয়াম, জিপসাম, প্রাকৃতিক অ্যাসফল্ট, সিলিকা, মাইকা, কাদামাটি, লবণ এবং জলবিদ্যুৎ। ক্রোয়েশিয়াতে আবাদি জমির পরিমাণ 26.09%। এই দেশের কৃষিখাত দেশের অর্থনীতিতে মোটামুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যদিও কৃষিখাত এই দেশের শিল্প ও পর্যটন খাতের তুলনায় ছোট। দেশের উর্বর সমভূমি অঞ্চলে গম, ভুট্টা, বার্লি ও সয়াবিনের মতো শস্য ব্যাপকভাবে চাষ করা হয়। এছাড়া আঙ্গুর ও জলপাই চাষও এখানে খুবই জনপ্রিয়। কিছু অঞ্চলে পশুপালন, বিশেষ করে গবাদি পশু যেমন গরু ও ভেড়া পালন করা হয়। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026 অনুসারে ক্রোয়েশিয়ার র্যাঙ্ক 70, যেখানে বাংলাদেশের র্যাঙ্ক 127।
নাগরিকদের মানসিক সন্তুষ্টি, সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক স্বাধীনতা এবং দুর্নীতিমুক্ত পরিবেশের উপর ভিত্তি করে এই সুখের সূচক নির্ধারিত হয়। ক্রোয়েশিয়া ৭০তম অবস্থানে থাকায় তাদের দেশের মানুষ তাদের জীবন নিয়ে মাঝারি বা ভালো মানের সন্তুষ্ট ও সুখে আছেন, তবে খুবই সুখে আছেন বিষয়টি তা নয়। অপরদিকে বাংলাদেশের অবস্থান ১২৭তম। এটি নির্দ্বিধায় বলা যায় যে অর্থনৈতিক চাপ ও সামাজিক নিরাপত্তার অভাবে বাংলাদেশের মানুষ তাদের জীবন নিয়ে ততটা সন্তুষ্ট নয়। ক্রোয়েশিয়ার অর্থনীতি মূলত যে খাতগুলির উপর দাঁড়িয়ে আছে সেগুলি হল পর্যটন, সেবা খাত, শিল্প ও উৎপাদন, জাহাজ নির্মাণ, তথ্য প্রযুক্তি, কৃষি ও খাদ্য উৎপাদন, পরিবহন ও বন্দর ইত্যাদি। ক্রোয়েশিয়া বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থার সদস্য, যেমন জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, শেনজেন অঞ্চল, কাউন্সিল অফ ইউরোপ, ন্যাটো, বিশ্ব বাণিজ্য সংস্থা, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্ব ব্যাংক, অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ ইত্যাদি। ক্রোয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলাগুলি হল ফুটবল, বাস্কেটবল, হ্যান্ডবল এবং ওয়াটার পোলো। জনসংখ্যার দিক থেকে এটি ছোট দেশ হওয়া সত্ত্বেও ক্রোয়েশিয়া বিশ্ব ফুটবলের এক অন্যতম পরাশক্তির নাম। ক্রোয়েশিয়া ন্যাশনাল ফুটবল টিম ২০১৮ সালে ফিফা বিশ্বকাপে রানার্স আপ এবং ২০২২ সালে কাতার বিশ্বকাপে তারা তৃতীয় স্থান অর্জন করে বিশ্বকে তাক লাগিয়ে দেয়। লুকা মডরিচের মতো বিশ্বমানের প্লেয়াররা দেশের পরিচিতি বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছেন। তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে গণ্য করা হয়। ২০১৮ সালে তার জাদুকরী নেতৃত্বে ক্রোয়েশিয়া বিশ্বকাপের ফাইনালে ওঠে এবং ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি'অর জয় করেন, যার মাধ্যমে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ১০ বছরের একচেটিয়া রাজস্বের অবসান ঘটেছিল। এছাড়া রিয়াল মাদ্রিদের হয়ে তিনি অসংখ্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতেছেন। প্রতিবেদনটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অনুরোধ করব বন্ধুদের সাথে শেয়ার করুন। মরুচর চ্যানেলটিকে পছন্দ হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন বা ফেসবুক পেজের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। লিংক ডেসক্রিপশনের শেষ লাইনে দেয়া আছে।